নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। এই মেয়ে, তোমার ওই দুটো এত বড় হয়ে গেছে কেন? তুমি নাস্তা খাবে তাই আনছি। এই মেয়ে, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগলের মতো কথা বলছো কেন? আমি পাগলের মতো কথা বলতে যাব কেন? তুমি যা বলেছো আমি তারই উত্তর দিচ্ছি। তুমি তো দেখতে পিচ্ছি, এইটুকুই একটা মেয়ে, তাহলে তোমার ওগুলো এত বড় কেন? আমার বয়স কম তাতে কি হয়েছে? আমার মনের বয়স তো আর কম নয়। আমি তো জানতাম না আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিয়ে দিবে, তাই তো আমি আগে থেকেই নিজেকে প্রিপেয়ার করে রেখেছি। এটা মেয়ে নাকি অন্য কিছু, আমি তো সেটাই বুঝতে পারছি না। এইটুকুন পিচ্ছি একটা মেয়ে দেখে মনে হচ্ছে বয়স বেশি হলে 15-16 বছর হবে, আর এর মধ্যেই এত পেকে গেছে। এই কথাটা আয়ন একটু বিড়বিড় করে বলছিল, আর তখনই নদী এটা শুনে ফেলে আর আয়নকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই যে মিস্টার, হ্যালো, এক্সকিউজ মি, আপনি কি বলছেন যেন বিড়বিড় করে? একটু জোরে বলুন, আমার আবার কানের সমস্যা আছে, বিড়বিড় করে কথা বললে আমি শুনতে পাই না। না, আমি আসলে তোমাকে এটাই বলতে চাইছিলাম যে এগুলোর পিছনে শুধু তোমার হাত আছে নাকি অন্য কারোরও হাত আছে? এই যে মিস্টার, ভদ্রভাবে কথা বলেন। অন্য কারো হাত থাকতে যাবে কেন? শুনুন, আমি একটু ফাজিল হলেও কিন্তু লয়াল আছি। এখনো প্রেম টেম আমার জীবনে আসেনি, আর অন্য কারো স্পর্শ কিভাবে লাগবে? আমি তো আমার জামাইয়ের জন্য আছি। আমার জামাই হবে আমার সব, বিয়ের পর জামাই সব হয়। কিন্তু সেটা আমি বুঝবো কি করে? এইটুকু বয়সে যে পরিমাণ পেকে গেছো তুমি, আমার তো মনে হয় তোমার 10-12টা বয়ফ্রেন্ড আছে। দেখুন, এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। আপনি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছেন। আমাকে বেশি রাগাবেন না, তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার মাই ডিয়ার পিচ্ছি রাগী বউ, তোমাকে রাগানোর ইচ্ছে আমার নেই, তবে তোমাকে দেখে আমার কেন যেন সন্দেহ লাগছে। তুমি কি সত্যি কথা বলছো নাকি কিছু লুকাচ্ছ আমার কাছে? দেখুন, আপনি কিন্তু কোনোভাবেই আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করবেন না, কারণ কোনো মানুষ যদি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করে তাহলে আমার মেজাজ প্রচন্ড পরিমাণ খারাপ হয়ে যায়। আমি এইসব কিছু নিতে পারি না, তাই আমি আপনাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমাকে কোনোভাবেই মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এসব ব্যাপারে আর কোনো কথাই বলবো না। তো একটা কথা জানার ছিল শুধু, এ দুটোই বড় করেছো নাকি অন্য কিছু বড় হয়েছে? অন্য কিছু মানে? আপনি কি বলতে চাইছেন, একটু ক্লিয়ারলি খুলে বলবেন কি? মানে আমি আপনাকে এটাই বলতে চাইছিলাম, তোমার সঙ্গে আমার বাসর করাটা হবে নাকি? হবে মানে 100 বার হবে। আমার ভাবি তো আমাকে বলেই দিয়েছে বাসরাতেই যেন বিড়ালটাকে মেরে ফেলি। আর আপনি বিড়াল নিয়ে এসেছেন, তো বিড়াল কই? এতক্ষণ যে মানুষটার সঙ্গে কথা বলছিল আর এখন যে মানুষটার সঙ্গে কথা বলছে, দুজনকেই সম্পূর্ণ আলাদা মানুষ বলে মনে হচ্ছে আয়নের। তাই আয়ান নদীকে বলতে লাগলো, তোমাকে এসব কথা কে বলেছে? তুমি জানো না প্রাণী হত্যা মহাপাপ? দেখুন, আমি খুব ভালোভাবেই জানি কোনটা পাপ কাজ আর কোনটা ভালো কাজ। তবে আমি আপনার কাছে যেটা জানতে চাইছি আপনি শুধু সেটার উত্তর দিন। আমার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাবি আমাকে বলেছিল আপনি নাকি বিড়াল এনে রাখবেন আর আমি যেন সেটাকে মেরে ফেলি। নদীর মুখে এমন কথা শুনে দুশ্চিন্তায় পড়ে গেল আয়ান। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। এখন সে বিড়াল কোথায় পাবে? আর এতক্ষণ ধরে পিচ্ছি মেয়েটা যেভাবে কথা বলছিল তার কথা শুনে তো মনে হচ্ছিল তার সঙ্গে বাসর করা হয়তো হয়ে যাবে, কিন্তু এখন যে মেয়েটা কথা বলছে তাকে দেখে তো স্পষ্ট এরকমই মনে হচ্ছে তার সাথে বাসর করা তো দূরের কথা, অন্য কিছু করাও পসিবল নয়। তাই আয়ন নদীকে বলতে থাকে, আই এম সো সরি মাই ডিয়ার বউ, আসলে আমি তো জানতাম না বাসর রাতে বিড়াল মারতে হয়। যদি জানতাম তাহলে আমি বিড়াল নিয়ে তবেই আসতাম। হায় আল্লাহ, এটা আপনি কি করলেন? আপনি তো আমার সমস্ত চিন্তা ধারণাই বদলে দিলেন। আমি তো ভেবেছিলাম আপনি আমার চাইতে বয়সে বড়, তাই আপনার মাথায় যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে এবং আপনি সবকিছুই জানেন, কিন্তু এখন তো দেখছি
আপনি আসলে একটা বুদ্ধু। এই বলে নদী ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে। তাই ভ্যা ভ্যা করে। আর আয়ন ভেবেই পায় না এই মেয়েকে কি করে সামলাবে, কারণ বিয়ে করে এসেছে বাসর ঘরে, বিড়াল মারতে চাইছে, আর এখন বিড়াল নেই বলে যেভাবে ভ্যা ভ্যা করে কান্না করছে, আর নিজেকে সামলে নিয়ে নদীকে বলতে থাকে। এই কি হয়েছে তোমার? একটু আগেই তো কি পাকনা পাকনা কথা বললে, তাহলে এখন ছোট বাচ্চাদের মতো কান্না করছো কেন? আমার ভাবি আমাকে বলে দিয়েছে বাসরাতে বিড়াল মারতে হয়, কিন্তু আপনি তো বিড়াল নিয়ে আসেননি। এখন আমি কি করে বিড়াল মারবো? সেজন্যই তো কান্না করছি। ওরে আল্লাহ, তুমি রক্ষা করো আমাকে। এ কোন বুদ্ধ নামের পালাই এনে ফেলে দিয়েছো? যদি শোনো, একটু ধৈর্য ধরো। তুমি আমার কথাটা শোনো। আমি তো আজ বিড়াল পাইনি, তার জন্য তোমার জন্য নিয়ে আসতে পারিনি। তুমি আমাকে একটু সময় দাও, আমি কালকেই তোমাকে বিড়াল এনে দেব, তারপর যা খুশি করো। আজকের দিনটা কি আর কালকের থাকবে? আপনাকে আমি একটা কথা বললাম আর আপনি সেটা শুনলেনই না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি মেনে নিলাম আপনি কাল আমাকে বিড়াল এনে দেবেন। তবে হ্যাঁ, বিড়ালটা যেন দেখতে অনেক কিউট হয়, কারণ আমি নোংরা জিনিস একদম পছন্দ করি না। আর হ্যাঁ, আমাকে কিন্তু আজ বিড়াল না এনে দিতে পারার জন্য জরিমানা দিতে হবে। ও মা, তাই নাকি? তোমাকে বিড়াল দিতে পারিনি বলে তোমাকে আমার জরিমানা দিতে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো তোমাকে কি দিতে হবে, আমি তোমাকে তাই দেব। আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আমাকে এক্ষুনি আইসক্রিম এনে দিতে হবে। তা না হলে কিন্তু আমি এক্ষুনি চিৎকার করে কান্না করা শুরু করে দিব। তখন কিন্তু আর আমাকে কিছু বলেও থামানো যাবে না। নদীর এমন কথা শুনে আয়ন পড়ে গেল মহা চিন্তায়। তখন সে নদীকে বলতে লাগলো। দেখো লক্ষ্মী বউ আমার, এভাবে কথা বলে না। আজ আমাদের বিয়ে হয়েছে, আজ আমাদের বাসর রাত, তাছাড়া এখন রাত অলরেডি 12টা বেশি বাজে। এখন তো কোনো আইসক্রিমের দোকান খোলা নেই, তাহলে আমি তোমাকে কোথা থেকে আইসক্রিম এনে দেব বলো তুমি আমাকে? আমি কোনো কথা শুনছি না, শুনবও না। আমাকে এইসব কথা বলে কোনো লাভ হবে না। আমি যেটা বলেছি সেটাই করতে হবে, তা না হলে আমি যা বলেছি তাই করব। কিন্তু এখন আপনি বলে দিন আমি কোনটা করব, চিৎকার দেব নাকি আপনি আমাকে আইসক্রিম এনে দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আইসক্রিম এনে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু তুমি দয়া করে এভাবে চিৎকার চেঁচামেচি করো না, কারণ তোমার এসব চিৎকার চেঁচামেচি আমার ভালো লাগছে না। এ বলে আয়ান নিজের মাথায় নিজেই থাপ্পড় দিতে দিতে রুম থেকে বের হলো। কারণ মনে কত আশা নিয়ে বিয়ে করেছিল, বউয়ের সঙ্গে সময় কাটাবে, রোমান্স করবে, কিন্তু ফ্যামিলির মানুষজন জোর করে ধরে বেঁধে এমন একটা পিচ্চি মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিবে, এটা সে কখনো কল্পনাও করতে পারেনি। এই রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে, এমন সময় আয়নের আম্মু তাকে বলতে থাকে। কি রে বাবা, কি হয়েছে? এত রাতে আবার এসে যাচ্ছিস কেন? তোর কি ক্ষুধা পেয়েছে নাকি? আম্মু, তুমি একদম কথা বলো না আমার সঙ্গে। এসব যা কিছু হয়েছে সব তোমার জন্যই হয়েছে। তুমি যদি আজ আমার সঙ্গে এই অন্যায়টা না করতে, তাহলে হয়তো আজ আমার কপালে এরকম কিছু হতো না। কেন রে বাবা, কি হয়েছে? আমাকে বল, বল তো শুনি। তুই এসব কথা কেন বলছিস? জানি নদী মেয়েটা তোর চাইতে বয়সে অনেকটাই ছোট, কিন্তু মেয়েটা যথেষ্ট লক্ষ্মী আছে। তুমি তোমার লক্ষ্মীকে নিয়েই বসে থাকো, আমার সঙ্গে তোমাকে কোনো কথা বলতে হবে না। আমি এখন যাচ্ছি। এই বলে আয়ন তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা বাসা থেকে বের হয়ে গেল বাইক নিয়ে। তারপর প্রায় 1 ঘন্টার মতো ঘোরাঘুরি করলো, কিন্তু শহরের কোথাও কোনো দোকান খোলা পেল না। তার মাথার মধ্যে টেনশন। এখন সে কি করবে? বাসে গিয়ে যদি পিচ্চি মেয়েটাকে আইসক্রিম দিতে না পারে, তাহলে তো এই পিচ্চি মেয়ে আবারও চিল্লাপাল্লা করে বাসা মাথায় তুলবে। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। এই মুহূর্তে তো আর কি করা উচিত সেটাও তার মাথায় ঢুকছে না। তখনই মাথায় একটা বুদ্ধি আসলো, আর সে তখনই আইসক্রিমের দোকানের শাটারে লিখে রাখার নাম্বার থেকে দোকানদারকে ফোন দিল এবং ইমার্জেন্সিতে দোকানের সামনে আসতে বলল। দোকান থেকে চুরি হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি এখনই তাড়াতাড়ি করে একবার আপনার দোকানে আসুন, আপনার দোকান থেকে চুরি হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে কি শোনালেন?
আমার তো মাথাই খারাপ হয়ে গেল। আচ্ছা, আপনি কে বলছেন? দেখুন, এই মুহূর্তে আমি কে বলছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। আপনার দোকান থেকে চুরি হয়েছে সেটাই ইম্পর্টেন্ট। তাই আপনি তাড়াতাড়ি করে দোকানে চলে আসুন। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি একটু ওয়েট করুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব দোকানে চলে আসছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু তাড়াতাড়ি আসুন। আমি এখন আপনার দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি আসবেন কিন্তু, দেরি করবেন না। এই বলে আয়ন ফোনটা কেটে দিল আর অপেক্ষা করতে লাগলো দোকানদারের জন্য। দোকানদার কখন আসবে? দোকানদার আসতে খুব বেশি সময় লাগলো না। 10 মিনিট পরে দোকানদার একটা মোটর সাইকেল নিয়ে দোকানের সামনে এসে দাঁড়ালো। আর তখনই আয়ন তাকে দেখে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, আপনি কি এই দোকানের দোকানদার? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আমার দোকানের শাটার তো এখনো বন্ধ আছে। তাহলে চোর ভিতরে ঢুকলো কিভাবে? আর আপনি তাকে কিভাবে রেখেছেন? আমার মনে হয় চোর উপরে চাল দিয়ে টিন কেটে প্রবেশ করেছে। আপনি দোকানের শাটার খুলুন, তাহলেই ভিতরে গিয়ে দেখতে পাবেন। কথাটা শোনা মাত্রই দোকানদার আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে দোকানের শাটার খুলেন। কারণ দোকানদারের মনে ছিল এক অজানা আতঙ্ক। না জানি আজ কত টাকার মাল চুরে নিয়ে গেছে। আর তারপরই তিনি দোকানের ভিতর প্রবেশ করলেন। আর দোকানদারের পিছন পিছন আয়নও দোকানের ভিতর প্রবেশ করে। তারপর আয়ন দোকানদারকে বলতে থাকে, আপনিও খুঁজুন আর আমিও খুঁজে দেখি কোন দিক দিয়ে চোর প্রবেশ করেছিল। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথা বলেছেন। প্লিজ হেল্প মি, একটু খুঁজে দেখুন ডাকাত কোন দিক দিয়ে ভেতরে প্রবেশ করেছিল। এই বলে আয়ন দোকানদারের সাথে সাথে কোন দিক দিয়ে চোর প্রবেশ করছে সেটা খোঁজার নাটক করতে লাগলো। এভাবে চলে গেল বেশ কিছুক্ষণ সময়, কিন্তু কোথাও কোনো চুরি চিহ্ন দেখা গেল না। তাই দোকানদার আয়নকে বলতে লাগলো, কি ব্যাপার ভাই, আপনি আমাকে বললেন আমার দোকান থেকে চুরি হয়েছে, কিন্তু আমার দোকান থেকে চুরি হওয়ার মতো কোনো লক্ষণ তো দেখতে পাচ্ছি না। তাহলে আপনি আমাকে এই মিথ্যা কথা কেন বললেন? আরে ভাই, আমি যা দেখেছি তাই বললাম। আমি এদিক দিয়েই বাইকে করে যাচ্ছিলাম, তখনই দেখতে পেলাম একটা ছেলে আপনার দোকানের বারান্দার চালের উপর দিয়ে লাফ দিয়ে নেমে গেছে। তাই আমি হয়তো ভাবলাম আপনার দোকান থেকেই কিছু একটা চুরি করেছে। আগে একটা জিনিস ঠিকঠাকভাবে ভালো করে লিখবেন, আর তারপরে কাউকে এভাবে হেস্তনা না করবেন। আপনি জানেন আমি কতটা টেনশনে ছিলাম। যাই হোক ভাই, দেখুন যা হওয়ার তা তো হয়ে গেছে। সে সব কিছু নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। এখন আমি আপনাকে যেটা বলি, আমার এক বক্স আইসক্রিম লাগবে। আপনি যখন দোকান খুলেছেন তখন আমাকে এক বক্স আইসক্রিম দিয়ে দিন। মানে কি হিসাবে? আপনি পাগল নাকি মাথা খারাপ? আপনি এত রাতে আমাকে আইসক্রিম নেওয়ার কেন ফোন দিয়ে বাসা থেকে নিয়ে এসেছেন? ভাই প্লিজ, আপনি কিছু মনে করবেন না। আসলে আমার বাসায় একটা পাগলের বসবাস। পাগল কখন কি করে না করে তার কোনো ঠিক নেই। আর ওই পাগলটার জন্যই আমাকে এত রাতে বাসা থেকে বের হতে হয়েছে আইসক্রিম নেওয়ার জন্য। সারা বাজার ঘোরাঘুরি করেও কোনো দোকান খোলা পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে আমাকে এটা করতে হলো। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এটা আপনি আমাকে বললেই পারতেন। আপনার বাসায় একজন মানসিক রোগী আছে, আর তার জন্য এই মুহূর্তে আইসক্রিম প্রয়োজন। তাহলে আমি ধীরে সুস্থে এসে আপনাকে দিয়ে দিতাম, কিন্তু এভাবে টেনশনে ফেলার কোনো কারণ ছিল না। আই এম সো সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু এখন আমাকে এক বক্স আইসক্রিম দিয়ে ধন্য করুন। এই বলে দোকানদারকে রিকোয়েস্ট করতে লাগলো। আর তখন দোকানদারও অন্য কোনো পথ খোলা না পেয়ে আয়নের হাতে এক বক্স আইসক্রিম তুলে দিল। আর এদিকে আয়ন তখন দোকানদারের বিল মিটিয়ে দিয়ে বাসার দিকে রওনা দিল। আয়ন বাসায় যখন আসলো তখন রাত অলরেডি 2টার মতো বেজে গেছে। রুমে প্রবেশ করে দেখতে পাই নদী বিছানার এক পাশে ঘুমিয়ে গেছে। তখন আয়ন নদীকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করে। এই পিচ্ছি পিচ্ছি, ঘুম থেকে উঠো, দেখো তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। আইসক্রিমের কথাটা আসলেই ঘুম থেকে লাফ দিয়ে ওঠে নদী। আর তখনই আয়নকে বলতে থাকে, এই যে মিস্টার, কি সমস্যা আপনার? আপনি আমাকে পিচ্চি বলছেন কেন? তো তোমাকে কি বুড়ি বলে ডাকবো নাকি? এত রাতের বেলা যে মেয়ে আমাকে আইসক্রিম আনার জন্য বাইরে পাঠিয়ে দিতে পারে
চিৎকার চেঁচামেচি করতে পারে, এর মাঝে তো কোনো মনুষ্যত্ববোধ আছে বলে আমি মনে করি না। দেখুন, একদম ফালতু কথা বলবেন না। আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি তখন সেটাই খাই। তাছাড়া আমার বাবা আমার যখন যেটা মন চায় তখন সেটাই এনে দেয়। তাহলে আপনি কেন দিতে পারবেন না? হ্যাঁ, আপনাকে প্রশ্রয় দিতে দিতে কতটা অমানুষ বানিয়ে ফেলেছে সেটা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। রাত 2টা বাজে আর আমি এতক্ষণ আইসক্রিম নিয়ে বাসায় এসেছি। এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? আপনি যদি আমাকে মানসিক রোগী মনে হয়ে থাকে তাহলে তাই। এখন আমি আইসক্রিম খাবো, চুপচাপ সরুন আমার সামনে থেকে। এই বলে নদী আয়নকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে আয়নের হাত থেকে আইসক্রিমের বক্স কেড়ে নিয়ে আইসক্রিম খেতে থাকে। ছোট্ট বাচ্চাদের মতো সমানে আইসক্রিম খেয়ে যাচ্ছে। মোটামুটি অর্ধেক বক্স খাওয়া শেষ হয়ে গেছে 10 মিনিটের মধ্যে। এটা দেখে আয়ন একদম হতভম্বের মতো নদীর দিকে তাকিয়ে আছে। আয়ন নদীর দিকে তাকিয়ে আছে। এটা দেখে নদী আয়নকে বলতে থাকে, এই মিয়া, কি সমস্যা আপনার? আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আপনি এইভাবে তাকিয়ে থাকলে আমার পেট ব্যথা করবে না তো সেটা জানেন না নাকি? এইটুকুনি মেয়ের কি বিচ্ছিরি মুখের ভাষা রে! আমি তোমার দিকে তাকিয়ে থাকলে তোমার পেট ব্যথা? আমি কি কুকুর বেড়াল নাকি যে তোমার খাবারে নজর দেব? দেখুন, আমি কাউকে বিশ্বাস করি না। আপনি চুপচাপ এখান থেকে চলে যান, আর আমার খাওয়া শেষ হলে তারপরে রুমে আসবেন। এই বলে নদী আইসক্রিমের বক্সে রেখে আয়নকে টানতে টানতে রুম থেকে বের করে দেয়। আর আয়ন তখনও আর কোনো উপায় না পেয়ে রুম থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। এদিকে কেটে যায় মোটামুটি আধা ঘন্টার বেশি সময়। আয়ন রুমের বাইরে দাঁড়িয়ে আছে, রাগে তার গায়ে জ্বলে যাচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। কাকে কি বলবে? এখানে তো কেউ কিছু করতে পারবে না। এদিকে নদী আইসক্রিম খেয়ে আবারও বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। আয়ন রুমের দরজায় নক করতে থাকে। নদী ঘুম থেকে উঠে দরজা খুলে দেয় আর তারপরই আয়নকে ডেকে বলতে থাকে, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আপনি আবার এত রাতে কোথায় গিয়েছিলেন? এখনো তোমার মতো সাইকো সঙ্গে না এক রুমে থাকা যায় না। তুমি আমাকে একটা বালিশ দাও। আমি ড্রয়িং রুমে সোফায় ঘুমিয়ে পড়েছি। সেটা যখন রুম থেকে বের হয়ে গিয়েছিলেন তখন বললেই পারতেন। তাহলে এখন আর আমাকে ঘুম থেকে ডেকে দিলে আমার ঘুমটা ভাঙতে হতো না, আর আমিও শান্তি মতো ঘুমাতে পারতাম। আমি তো আর এটা গোনা জানতাম না যে কেউ একজন আমাকে রুম থেকে বের করে দিয়ে তারপর দরজা লাগিয়ে দিয়ে নিজের কাজ শেষ করে ঘুমিয়ে পড়বে, আমাকে রুমে আসতে দিবে না। এখন তো জেনেছেন, তাহলে আর দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আপনার বালিশ নিয়ে তারপর রুম থেকে বেরিয়ে চলে যান। আর এদিকে ঠিক ওই মুহূর্তেই আকাশে হঠাৎ করে বিদ্যুৎ চমকালো। তখনই নদী একটা চিৎকার দিয়ে আয়নের বুকে লুকালো। কথাটা বলা শেষ করার আগেই আরো একবার অনেক জোরে বিদ্যুৎ চমকালো। আর তখনই নদী আবারও চিৎকার দিয়ে আয়নের বুকে লুকিয়ে গেল। আ এই কি সমস্যা তোমার? তুমি এভাবে চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরেছো কেন? ছাড়ো আমাকে। একদম কথা বলবেন না। ওই যে আপনি দেখতে পাচ্ছেন না আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আমি বিদ্যুৎ চমকালে ভয় পাই। এবার আগের চাইতে আরো অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। এটা দেখে আয়ন বলতে লাগলো। এই বলে নদী আয়নকে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে। আয়ন তখন অনেক চেষ্টা করেও নদী থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। আর তখনই নদী আয়নকে বলতে থাকে, আরে কি বাচ্চামো শুরু করে দিয়েছো? একটু আগেই তো আমাকে রুম থেকে বের করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলে। এখন বিদ্যুৎ চমকানো শব্দ শুনে এমন করছো কেন? তখন তো আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল না, আমার কোনো ভয়ও লাগছিল না। কিন্তু এখন তো বিদ্যুৎ চমকাচ্ছে, তাই খুব ভয় লাগছে। আপনি রুম থেকে যাবেন না মনে হয়। ঝড় আসবে, ঝড় আসলে আমি খুব ভয় পাই। বললেই হলো, একটু আগেই তো আমাকে আমার সবকিছু দিয়ে রুম থেকে বের করে দিলে, এখন আবার ফেরত দেখাচ্ছ কেন? তুমি ভয় পাচ্ছ বলে এসব কথা বলে কোনো লাভ হবে না। প্লিজ, আপনি আমাকে ফেলে যাবেন না। আমি কিন্তু প্রচন্ড ভয় পাই, আর ভয় পেয়ে যদি কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু আপনার খবর আছে। এই শোনা, তুমি কোথাও যাবে না, আর তোমাকে কোথাও যেতে হবে না, তোমাকে এখানেই থাকতে হবে। মানে কি এসবের? তুমি আমাকে নিজের হাতের পুতুল পেয়েছো নাকি? তোমার যখন যেভাবে ইচ্ছে করবে তখন তুমি আমাকে সেভাবেই নাচাবে? দেখো, একদম বেশি কথা বলবে না। বেশি কথা বলা কিন্তু আমি একদম পছন্দ করি না, আমার একদম পছন্দ নয়। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে।
আমি বিদ্যুৎ চমকালে প্রচন্ড ভয় পাই, তাই তোমাকে এখন এখানেই থাকতে হবে। তুমি একবার আমাকে রুমে থাকতে দিবে আর একবার রুম থেকে বের করে দিবে। তুমি আমাকে পেয়েছোটা কি? আমি আবার তোমাকে কি পেতে যাব? তুমি কি ভুলে গেছো তুমি আমার জামাই লাগো? দেখো, ফাইজলামোর একটা সীমা আছে। তুমি কিন্তু ফাইজলামোর সীমা একদম অতিক্রম করে ফেলছো। এটার ফল কিন্তু ভালো হবে না, আমি তোমায় বলে দিচ্ছি। উফ, এত কথা বলো না তো, আমাকে ঘুমাতে দাও, চলো বিছানায়। এই বলে নদী আয়নকে টানতে টানতে বিছানায় নিয়ে চলে আসে আর তারপর সে আয়নকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে আয়নের কোনোভাবেই ঘুম আসছিল না, কারণ সে মনে কত আশা নিয়ে বিয়ে করেছিল। বিয়ের পর বাসর করবে, বউয়ের সঙ্গে সময় কাটাবে, কিন্তু তা তো এসবে কিছুই হয়ে উঠল না। তার ভিতরে যেন উত্তপ্ত আগুন, কাছে শুকনো কিছু পেলেই একদম পুড়িয়ে ছারখার করে দেবে। এদিকে নদীও তাকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছিল যেন সে নদীর দিকে চাইলেও একটু নিজেকে দূরে সরাতে পারছিল না। এভাবেই দেখতে দেখতে প্রায় শেষ রাতের দিকে আয়নের চোখ লেগে আসে আর সেও ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভাঙ্গে আবারও নদীর কান্নায়। আয়ন চোখ মেলে তাকিয়ে দেখে নদী বিছানায় বসে বসে কান্না করছে। এটা দেখে আয়ন নদীকে জিজ্ঞাসা করতে থাকে, এই মেয়ে, তোমার আবার কি হলো? এই সাত সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই কান্না করছো কেন? তাহলে আমি কান্না করব না তো কি করব? আমার ভাবি আমাকে বলে দিয়েছিল বাসরাতে বিড়াল মারতে হয়, কিন্তু আমি তো বিড়াল পেলাম না। আপনি ভালো না, আপনি আসলেই একটা পচা লোক, আপনি আমাকে বিড়াল এনে দিলেন না। ও পারলে তুমি আমাকে উদ্ধার করো এই মেয়ের পালা থেকে। আমি তো বলেছি তোমাকে বিকেলে বিড়াল এনে দেব। এখন তাহলে কান্না করছো কেন? এখন তো বোর হলো মাত্র। সত্যি আপনি আজ আমাকে বিড়াল এনে দিবেন তো? হ্যাঁ বাবা, সত্যি বলছি, আমি তোমাকে বিড়াল এনে দেবো। এখন আর কোনো কথা বলো না, আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও। এমনিতেই সারা রাত অনেক জ্বালিয়েছ, এখন আমাকে ঘুমাতে হবে। আর এখন যদি আমি না ঘুমাতে পারি তাহলে আমি অসুস্থ হয়ে যাব। না জামাই, আপনি অসুস্থ হলে চলবে না। আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান, আমি কোনো কান্নাকাটি করব না আর আপনাকে একটু বিরক্ত করব না। এবার তো আপনার শান্তি। আল্লাহর দোহাই তোমার, আগামী 2-3 ঘন্টার ভিতরে আর রুমের ভিতরে কোনো গন্ডগোল করো না, আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও। এই বলে আয়ন ঘুমের অতল সাগরে হারিয়ে গেল। আর এদিকে নদী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে চিল্লাতে লাগলো, আমার ক্ষুধা পেয়েছে, খাবার কোথায়? খাবার দাও আমাকে, এক্ষুনি খাবার খেতে হবে, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। নদীর এইরকম চিৎকার চেঁচামেচি শুনে রুম থেকে বের হয়ে আসে আর তারপর নদীকে বলতে থাকেন, কি ব্যাপার নদী, কি হয়েছে? তুমি এভাবে এখানে চিৎকার চেঁচামেচি করছো কেন? আমার ক্ষুধা পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমাকে এক্ষুনি খাবার খেতে হবে। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমাদের বাড়িতে তো এত সকালবেলা কেউ খায় না, তাই এত সকালবেলা খাবারও তৈরি করা হয় না। আমি এক্ষুনি খাবার তৈরি করে তোমাকে দিচ্ছি। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমাদের বাড়িতে তো এত সকালবেলা কেউ খায় না, তাই এত সকালবেলা খাবার তৈরি করাও হয় না। আমি এক্ষুনি খাবার তৈরি করে তোমাকে দিচ্ছি। আরে বাবা, বুঝলাম না, আপনাদের বাড়িতে একজন মানুষ আছে, তার সকালবেলা খিদে লাগতে পারে, তার জন্য কিছু খাবার তৈরি করে রাখবেন না আপনারা? আসলে আমরা তো জানি না তুমি এত সকাল সকাল খাবার খাও। যদি জানতাম তাহলে সকালে তোমার জন্য খাবার তৈরি করে রাখতাম। ব্যাপার না, তুমি 10 মিনিট বসো, আমি খাবার নিয়ে আসছি। এই বলে আয়নের আম্মু তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে পা বাড়ায়। আর এদিকে নদী তখন ড্রয়িং রুমে বসে টিভি অন করে। যে ব্যাপারটা আয়নের আম্মু লক্ষ্য করেন, একটা মানুষ কতটা তাছাড়া হলে এই সাত সকালবেলা ঘুম থেকে উঠেই টিভি অন করতে পারে, সেটাই ভাবছিলেন আয়নের আম্মু। কিন্তু তারপরও নদী ছোট মানুষ, এটা ভেবে তিনি আর কোনো কথা বললেন না। তিনি নদীর জন্য নাস্তা বানাতে লাগলেন। প্রায় 20 মিনিট পর নাস্তা বানানো শেষ হলে তিনি সেটা নিয়ে ড্রয়িং রুমে চলে আসেন আর তারপর নদীর হাতে তুলে দিয়ে বলতে থাকেন, এই নাও তোমার সকালের নাস্তা। আর একটা কথা বলি, প্লিজ কিছু মনে করো না, আমাদের বাড়িতে না সকালবেলা কেউ টিভি দেখে না, টিভিটা একটু বন্ধ করে দাও। আমি এটা পারবো না। আমি প্রতিদিন আমাদের বাড়িতে টিভি দেখতে দেখতে খাবার খাই, আর এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন আপনারা চাইলেও তো আর আপনাদের জন্য আমি আমার নিজের অভ্যাস পরিবর্তন করতে পারবো না।
এটা শোনার পর আয়নের আম্মু আর কোনো কথা বললেন না। মনে মনে ভাবলেন, ছোট মানুষ, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। এই কথা চিন্তা করতে করতে তিনি সেখান থেকে চলে গেলেন। নদী খাবার খেয়ে খাবারের প্লেট ড্রয়িং রুমের সোফার উপর রেখে নিজের রুমে চলে গেল। আয়ন ঘুম থেকে উঠে সকাল 11টায়। তারপর নাস্তার টেবিলে এসে দেখে তার আম্মু তার জন্য নাস্তা রেডি করে নিয়ে বসে আছে। আয়নের আম্মু তখন আয়নকে দেখা মাত্রই বলতে লাগলো, বাবা, জীবনে খুব বেশি ভুল করে ফেললাম নাকি কিছুই বুঝতে পারছি না। সেটা আমাকে কেন বলছো? কত বড় ভুল করেছো সেটা নিজেরাই চিন্তা করে দেখো। তোমরা তো আমার জীবনটাকে একদম নরক বানিয়ে ছেড়ে দিলে। শোন, কপালে যা আছে তা তো হবেই, তা তো আমরা কেউ খণ্ডাতে পারবো না। তবে আল্লাহর উপর ভরসা রাখ, নিশ্চয়ই আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন। তোমরা যে আমার জন্য কতটা ভালো করেছো সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তোমরা আমার জীবনটাকে একদম তেজপাতা বানিয়ে ছেড়ে দিয়েছো, আর এখন বলছো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমরা তো ভেবেছিলাম যা হবে ভালোই হবে, কিন্তু এরকম কিছু হবে সেটা তো আমরা কখনো কল্পনাও করি নাই। যাই হোক, আল্লাহর উপর ভরসা, দেখা যাক কি হয়। হ্যাঁ, এখন তো এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, আমি আজকের দিন বাসায় আছি, কাল থেকে আমার অফিস আছে, কাল থেকে আমাকে অফিসে যেতে হবে। এই বলে আয়ন নাস্তা শেষ করে ডাইনিং টেবিল থেকে উঠে চলে গেল। আর এদিকে তখনই আয়নের বাবা নাস্তা খাওয়ার জন্য নাস্তার টেবিলে আসে। আর তখনই আয়নের আম্মু ওনাকে খাবার দিয়ে বলতে থাকেন, দেখো, আমি জানি না কেন আমার মনে হচ্ছে আমরা জীবনে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমাদের ছেলের সঙ্গে আমরা খুব বড় একটা অন্যায় করে ফেলেছি। মানে এসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা আমাদের ছেলের জন্য খারাপ কিছু কেন করব? আমরা তার মা বাবা, আমরা তো সবসময় তার ভালো কিছুই চাই। হ্যাঁ, সেটাই তো। আমি খুব ভালো করেই জানি আমাদের সন্তান, আমরা কেন আমাদের সন্তানের খারাপ চাইব। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমরা এই সিদ্ধান্তটা নিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। তুমি কোন বিষয়টাকে মিন করে বলছো? যদি একটু ক্লিয়ারলি খুলে বলতে তাহলে আমার বুঝতে সুবিধা হতো। আয়ানের বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা আমাদের একদম উচিত হয়নি। মেয়েটা একদম বাচ্চা। মেয়েটা এখনো অনেক ছোট্ট, সেটা দেখে তারপরেই তো আমরা আমাদের ছেলের সঙ্গে তার বিয়ের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তুমি তো জানোই ঘটনা কি হয়েছিল। হ্যাঁ, আমি তো সেটাই জানি, কিন্তু তারপরও আমার মনে হচ্ছে এটা করা একদম উচিত হয়নি। আমাদের ছেলের জীবনটা বুঝি নষ্ট হয়ে গেল। দেখো, তুমি একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমাদের ছেলের জীবনটা আমরা কেন নষ্ট করতে যাব? যা করেছি ছেলের ভালোর জন্যই করেছি, এবং আশা করছি যা হবে সব আমাদের ছেলের ভালোর হবে। ভিউয়ার্স, বুঝতে পারছেন না তো আসলে মূল ঘটনা কি হয়েছিল? চলুন আপনাদেরকে ঘটনাটা খুলে বলি। আজ থেকে 1 সপ্তাহ আগের ঘটনা। আয়নের বাবা অফিস শেষ করে বাসায় ফিরবেন, আর তখনই মোবাইলে একটা কল আসে। আর তিনি ফোনটা রিসিভ করেন। তখনই অপর প্রান্ত থেকে শুনতে পেলেন, আসসালামু আলাইকুম, এই ফোনটি যার আপনি তাকে চিনেন? ওয়ালাইকুম আসসালাম। জি, উনি আমার বন্ধু হন। কেন, কি হয়েছে? আর আপনি কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, আমি ঢাকা মেডিকেল থেকে বলছি। ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ওনাকে নিয়ে হসপিটালে এসেছি। আপনারা যত দ্রুত সম্ভব হসপিটালে যোগাযোগ করুন। আমি ওনার ফ্যামিলির কারো নাম্বার ওনার ফোনে খুঁজে পাচ্ছিলাম না, তাই আপনাকে ফোন করা। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি একদম ঠিক কাজ করেছেন এবং তার জন্য আপনাকে ধন্যবাদ। আমি একটু অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের মধ্যেই ঢাকা মেডিকেল পৌঁছাচ্ছি। এই বলে আয়নের বাবা ফোনটা কেটে দিয়ে তখনই গাড়ি বের করলেন এবং সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে পৌঁছাতেই দেখতে পেলেন ওনার বন্ধুর অবস্থা খুবই ক্রিটিক্যাল, বাঁচবে কিনা সন্দেহ। তাই আয়নের বাবা আর এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের সঙ্গে কথা বলার জন্য চলে গেলেন। ডাক্তারের চেম্বারে বসে আছেন মনক্ষুণ্ণ হয়ে। দেখুন চৌধুরী সাহেব, আমরা কিন্তু কোনো চিন্তা করছি না। আমি খুব ভালো করে জানি উনি আপনার বন্ধু হন।
এবং ওনার আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি ওনাকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু আমরা জানি না আদৌ পারবো কিনা, কারণ ওনার অবস্থা যতটা ক্রিটিক্যাল, বেঁচে না থাকার সম্ভাবনাই সবচাইতে বেশি। দেখুন, ডক্টর যদি প্রয়োজন হয় দেশের বাইরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করাবো, কিন্তু আমার বন্ধুকে এভাবে চলে যেতে দিতে পারি না। আপনি আপনাদের বেস্ট ট্রাই করুন। দেখুন চৌধুরী সাহেব, আপনাকে সেটা বলতে হবে না। আমরা ডাক্তার, আমরা রোগীদের জীবন বাঁচাই, আর তাদের জীবন বাঁচানো আমাদের কর্তব্য। আমাদের কাছে রোগীর টাকা পয়সা, অর্থ সম্পদ বা অন্য কিছু ইম্পর্ট্যান্ট নয়। আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো সে একজন মানুষ এবং তাকে বাঁচাতে হবে। অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ, যেভাবেই হোক আমার বন্ধুকে আমাদের বাঁচাতেই হবে। আমি আপনাদের কাছে আর কোনো কথা শুনতে চাই না। যত টাকা লাগে আমি দেব। আপনি কেন বুঝতে পারছেন না? টাকা পয়সা এখানে ম্যাটার করছে না। ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ। আল্লাহর উপর আমরা কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আল্লাহ যদি চান তো উনি ফিরে আসতে পারেন, যদি কোনো মিরাক্কেল হয়তো, নয়তো ওনাকে বাঁচানো আমাদের পক্ষে কোনোভাবেই পসিবল নয়। এ বলে ডাক্তার সেখান থেকে চলে গেল। আর আয়ানের বাবা মন খারাপ করে বসে রইলেন। কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। দীর্ঘদিনের বন্ধুত্ব তাদের, এভাবে হুট করে এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে তিনি সেটা কল্পনাও করেননি। আর তখনই তিনি নিজের মোবাইলটা বের করে তার ড্রাইভারকে ফোন দিয়ে বলেন বন্ধুর বাসায় যেতে, আর তার একটা মেয়ে আছে, তার কি অবস্থা সেটা জানতে, তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে সেই খবরটা তাকে জানাতে। ড্রাইভার তখন আর এক মুহূর্ত দেরি না করে আয়ানের বাবার বন্ধুর বাসায় চলে গেল। দুবার কলিং বেল চাপ দিতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। বয়স 15 কি 16 এমন হবে। কি চাই? কে আপনি? আমাকে তুমি চিনবা না। তুমি কি রাজ্জাক সাহেবের মেয়ে? হ্যাঁ, কিন্তু আপনি কে? আর আমার বাবার পরিচয় জানেন কি করে? আপনাকে দেখে তো ড্রাইভার মনে হচ্ছে। আপনি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসেননি তো? কোনো দাড়ি কমা ফুল স্টপ না রেখে এক নিঃশ্বাসে কথা বলে নদী। আর তখনই ড্রাইভার বলতে থাকে, তুমি আমাকে ভুল বুঝতেছো, যেরকম কোনো কিছুই না। আসলে তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে নেওয়া হয়েছে। তোমাদের বাড়ির নাম্বার ব্যস্ত, একবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু টেলিফোন নাম্বার বরাবরের মতোই বন্ধ করছিল, তাই আমাকে এখানে আসতে বাধ্য হতে হয়েছে। তোমার আম্মু কোথায়? তোমার আম্মুকে ডেকে দাও। এক্সকিউজ মি, আমার মনে হয় আপনি আমাদের ফ্যামিলি সম্পর্কে কোনো কিছুই জানেন না। আমার আম্মু তো অনেক আগেই মারা গেছে। তাহলে কি তুমি বাড়িতে একা একাই থাকো? না, সেরকমটা হবে কেন? আমি কেন বাড়িতে একা একা থাকবো? আমার বাবা আমাকে দেখাশোনা করার জন্য বাড়িতে 4 জন কাজের লোক রেখেছে। তারা সব সময় আমার সাথে থাকে, আমার দেখাশোনা করে। আচ্ছা ঠিক আছে, তুমি তাদের মধ্যে থেকে কোনো একজনকে ডেকে দাও, আমি তার সঙ্গে কথা বলবো। এটা বলার কারণ নদীর বাবা অ্যাক্সিডেন্ট করেছে। এটা শোনার পরও নদীর মধ্যে সেরকম কোনো পরিবর্তন বোঝা গেল না। তাই ড্রাইভার বাড়ি কে আছে তার সঙ্গে কথা বলতে চাইল। অন্যদিকে কিছুক্ষণ পর একটা মাঝবয়সী মহিলাকে নিয়ে এসে ড্রাইভারের সামনে দাঁড়ালো আর তারপর বলতে লাগলো, ইনি আমাকে দেখাশোনা করেন। আপনার যা বলার ওনাকে বলতে পারেন। দেখুন, রাজ্জাক সাহেবের অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি খুবই গুরুতরভাবে আহত হয়েছেন, হসপিটালে ভর্তি আছেন। ডাক্তার বলছে বাঁচবে কি বাঁচবে না তার কোনো গ্যারান্টি নেই, তাই আপনাদেরকে খবরটা দিতে এলাম। কথাটা শোনা মাত্রই কাজের মহিলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আর তিনি বলতে লাগলেন, এসব আপনি কি কইতাছেন? আমাগো সাহেব বড্ড ভালো মানুষ আছিল, এমন কিছু একটা হইয়া যাইব আমাগো সাহেবের সাথে, এইটা তো কোনোদিন কল্পনাও করতে পারি না। আমাদের জীবনে এমন অনেক কিছুই হয়ে যায় যেটা আমরা কল্পনা করতে পারি না। তবে এটাই সত্যি যে রাজ্জাক সাহেব অ্যাক্সিডেন্ট করেছেন। ওনার অবস্থা খুবই শোচনীয়। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি আমারে ওই হানে নিয়ে চলেন, আমি একবার গিয়ে দেখি আমাগো সাহেবের কি অবস্থা। আমাগো সাহেবের যদি কিছু হইয়া যায় ওনার মাইয়াডারে কে দেখব, ওইটা তো ভাইবা পাইতাছি না। দেখুন, এত কথা বলার সময় আমার নেই। আপনার যদি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনি যেতে পারেন, নয়তো আমাকে যাওয়ার অনুমতি দেন, কারণ আমার অনেক কাজ পড়ে আছে। আমাকে এখানে বসে থাকলে চলবে না। না, আমারে এই আমনের লগেই লইয়া যান। আপা আপনি যাবেন না আপনার বাপেরে দেখতে? নদীর মধ্যে সেরকম কোনো রিয়াকশন বোঝা গেল না। সে কোনো কথার উত্তর দিল না। তখন কাজের মেয়েটা কোনো কথা না বলে ড্রাইভারের সঙ্গে বের হয়ে গেল।
সোজা হসপিটালে চলে আসলো আর তারপরই দেখতে পেল আয়নের বাবা রিসিপশনের এক পাশে বসে আছেন। ড্রাইভার কাজে মেয়েটাকে নিয়ে আয়নের বাবার কাছে চলে গেল আর তারপর বলতে লাগলো, স্যার, উনি আপনার বন্ধুর বাড়ির কাজের মেয়ে। আপনার বন্ধুর মেয়েকে পেয়েছিলাম, কিন্তু সে কোনো কথাই বলেনি তার বাবার কাছে। তার ব্যাপারে বলার পর তার সেরকম কোনো অনুভূতি বোঝা যায়নি, তাই আমি কোনো কিছু না বলেই চলে এসেছি। কি বলো তুমি? মেয়ে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা শুনে কোনো কিছু বলেনি? সাহেব আসলে কইতাছে কি ছোট আব্বার মাথায় সমস্যা আছে, খুব বড় কিছু হইয়া গেলেও উনি কিছু বুঝতে পারেন না। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তা তুমি কেন এখানে এসেছো? তোমার তো এখানে কোনো কাজ নেই। আসলে সাহেব ব্যাপারটা হইতাছে, যখন আমি শুনলাম আমাগো সাহেব অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমি আর নিজেরে সামলাইয়া রাখতে পারলাম না, তাই আপনাগো ড্রাইভারের লগে চলে আইলাম। তা আমাগো সাহেবের অবস্থা কি এখন? উনি কি আগের চাইতে ভালো আছেন? সেরকম কিছু তো বলতে পারছি না, তবে ডাক্তার বলেছে অসুস্থ একটু খারাপ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আল্লাহ করো যেন আল্লাহ সব কিছু ঠিক করে দেন। এইটা আপনি কি কইতাছেন সাহেব? আমি তো সব সময় চাই আমাগো সাহেবের ভালো থাকুক। আমাগো সাহেবের বাসায় আমি কত বছর ধরে কাজ করি, সাহেব কোনো দিন মুখ কালা কইরা কোনো কথা কয় নাই। আমি তো সব সময় চাই আমাগো সাহেবের আল্লাহ 1000 বছর আয়ু দান করুক। আমিও আল্লাহকে একটা কথা বলি, আল্লাহ যেন তোমার দোয়া কবুল করেন, কারণ আমার বন্ধুরা জীবনের অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে। সুখের দেখা পাওয়ার আগেই যদি এই দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে আর সুখ ভোগ করা হবে না। এই বলে তাদের মধ্যে কথা চলতে থাকে বেশ কিছুক্ষণ। কাজে মেয়েটাকে নদীর বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, কারণ ওনাকে 24 ঘন্টার অবজারভেশনে রাখা হয়েছে। যা হওয়ার 24 ঘন্টা পর দেখা যাবে, এর মধ্যে কেউ তার সঙ্গে দেখা করতে পারবে না। তাই কাজের মেয়েটা বাধ্য হয়ে সেখান থেকে বাসায় চলে গেল, কারণ তারও ছোট বাচ্চা কাচ্চা আছে। এদিকে অনেকক্ষণ সময় চলে যাওয়াতে আয়নের বাবাকে আয়নের আম্মুকে ফোন করেন আর বলতে থাকেন, কি ব্যাপার, কি হয়েছে? কোথায় তুমি? এখনো বাসায় আসছো না কেন? আসলে আমি একটা প্রবলেমে পড়ে গেছি। আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, এখন হসপিটালে আছে। মানে এসব কি বলছো তুমি? কি করে, কি হয়েছে? আর তোমার কোন বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে? তুমি তো রাজ্জাককে খুব ভালো করেই চেনো। ছেলেটা কত ভালো মানুষ ছিল, জীবনে অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে। আর আজ আমি যখন অফিস থেকে বের হয়েছিলাম, তখন আমার একটা ফোন আসে, সে অ্যাক্সিডেন্ট করেছে। ইন্নানিল্লাহ, কিন্তু এইসব কিছু কি করে হলো? আই মিন কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? যতক্ষণ পর্যন্ত আর রাজ্জাক সুস্থ না হয়ে ততক্ষণ পর্যন্ত তো কিছু শিওর হয়ে বলতে পারছি না। আল্লাহই ভালো জানেন কিভাবে কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও সেসব কথা। এখন ডাক্তার কি বলেছে সেটা আগে বলো। ডাক্তার যা বলেছে তা শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। ডাক্তার বলেছে সে সুস্থ হবে কি হবে না তা কোনো গ্যারান্টি নেই। এখন জানি না কি হবে, সবটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। 24 ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছে। আমি একটু পর আবার ডাক্তারের সঙ্গে কথা বলবো, আর তারপরেই বাসায় ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় আসো, তারপর না হয় বাকি কথা বলা যাবে। এ বলে আয়নের আম্মু ফোনটা কেটে দিলেন। আর এইভাবে চলে গেল আরো কয়েক ঘন্টা। রাত 11টা বাজে। আয়নের আব্বু বাসে ফিরে আসে। দরজার কলিং বেল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আয়নের আম্মু দরজা খুলে দেন। আয়নের বাবা বিষণ্ণ মনে বাসে প্রবেশ করেন। আর তখনই আয়নের আম্মু বলতে থাকেন, দেখো, এভাবে ভেঙে পড়লে তো চলবে না, তোমাকে শক্ত হতে হবে, মনোবল শক্ত রাখতে হবে। আল্লাহ যা করেন তা মেনে নিতে হবে। আল্লাহর উপর আমাদের কারো হাত নেই। দেখো, আমি এসব কিছু নিয়ে চিন্তা করছি না। আমি চিন্তা করছি আমার বন্ধুর মেয়েটাকে নিয়ে। মেয়েটার বয়স কম, এমনিতে মেন্টালি একটু দুর্বল, বলতে পারো মাথায় একটু সমস্যা আছে। ওর ট্রিটমেন্ট চলছে, জানি না
কোনোদিন ঠিক হবে কিনা। দেখো, এইসব কিছু নিয়ে চিন্তা করো না, আল্লাহ সব কিছু ইনশাআল্লাহ ঠিক করে দেবেন। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দেই, আর খাবার খেয়ে তারপর বিশ্রাম নাও। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। এমনিতেও সারাদিনের টেনশনে আর ক্লান্তিতে শরীর একদম চলছে না। এ বলে আয়নের আব্বু ফ্রেশ হতে চলে গেলেন। আর এদিকে আয়নের আম্মু আয়নের বাবার জন্য খাবার তৈরি করে নিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই দুজন একসঙ্গে বসে খাবার খেয়ে তারপর নিজেদের রুমে চলে গেলেন। আয়নের আম্মু ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আয়নের বাবার চোখে ঘুম আসছে না। বিছানায় শুয়ে তিনি শুধু এপাশ ওপাশ করছেন। আর তখনই আয়নের আম্মু ওনাকে আবারও বলতে থাকেন, আচ্ছা, তুমি এমন কেন করছো? বিপদ আল্লাহ, তাই নিশ্চয় আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করবে। তুমি শুধু আল্লাহর উপর ভরসাটুকু রাখো। এই কথা বলে তিনি আয়নের বাবাকে সান্ত্বনা দিতে থাকেন আর ওনার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। উনি বরাবরই একজন অন্যরকম মানুষ। ওনার স্ত্রী যখন ওনার মাথায় হাত বুলিয়ে দেয়, তখন ওনার স্ত্রীর স্পর্শ পেতে ওনার শরীরে এক অন্যরকম ভালো লাগা অনুভূতি কাজ করে। স্ত্রীর স্পর্শ পেলে তিনি সবকিছু ভুলে যান। তাই আয়নের আম্মু কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিতেই আয়নের বাবা ঘুমিয়ে গেল। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই আয়নের আম্মুও পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আয়নের আম্মু সবার জন্য নাস্তা বানায়। আর তখনই দেখতে পাই আয়নের বাবা তাড়াহুড়ো করে নাস্তা না করে বাসা থেকে বের হয়ে যাচ্ছেন। তখনই পিছন থেকে আয়নের আম্মু আয়নের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি ব্যাপার, কি হলো তুমি এত সাত সকালবেলা নাস্তা না করে বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছ কেন? হসপিটাল থেকে ফোন এসেছে, আমার বন্ধুর শারীরিক অবস্থা খুবই খারাপ, তাই আমাকে এখনই যেতে হবে। আমি বাইরে খাবার খেয়ে নেব, আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা খাবার খেয়ে নিও। এ বলে তিনি আয়নের আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেলেন। সেখান থেকে সেটা হসপিটালের। আর হসপিটালে এসে জানতে পারেন ওনার বন্ধুর শারীরিক অবস্থা খুবই খারাপ। আর 2-4 ঘন্টা বাঁচবে কিনা সন্দেহ আছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো জ্ঞান ফিরে আসতে পারে। তাই তিনি সেখান থেকে সোজা ডক্টরের সঙ্গে কথা বলতে চান। আগে কি ব্যাপার ডাক্তার, আমার বন্ধুর এখন কি অবস্থা? ওর শরীর এখন কেমন আছে? দেখুন, আপনাকে তো ইতিমধ্যে সবই বলা হয়েছে, সবকিছুই আমাদের সাধ্যের বাইরে চলে গেছে। আপনি যদি ওকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করেন, তাতেও কোনো লাভ হবে না, কারণ তার আয়ু ফুরিয়ে গেছে। তাই উই আর সো সরি। আমি আপনার কথা বুঝতে পারছি ডাক্তার, কিন্তু আমি কি করব? আমি নিজেই সেটা ভেবে পারছি না। ও আমার এতদিনের বন্ধু, ওকে এভাবে হারিয়ে ফেলবো এটা কোনোদিন কল্পনাতেও ভাবিনি। বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে গিয়ে তো কিছুই করার নেই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জন্য যেটা ঠিক করে রেখেছেন সেটা তো হবেই। আমরা তো আর তার বিরুদ্ধে যেতে পারবো না। এই বলে ডক্টর সাহেব আয়নের বাবাকে নিয়ে নদীর বাবার কেবিনে চলে গেল। তারা অপেক্ষা করতে লাগলো কখন নদীর বাবার জ্ঞান ফিরে আসবে। প্রায় ঘন্টা খানেক পর নদীর বাবার জ্ঞান ফিরে আসে। আর তখনই আয়নের বাবা নদীর বাবার পাশে বসে বলতে থাকে, দোস্ত প্লিজ, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তোর পাশে, সারা জীবন তোর পাশে থাকবো। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি। আরে কোনো লাভ হবে না রে ভাই, আমি জানি আমি আর বাঁচবো না। তবে তোর কাছে আমি একটা রিকোয়েস্ট করে যেতে চাই, তুই কি আমার অনুরোধ রাখবি? দোস্ত তুই এভাবে কেন বলছিস? তুই আমার সেই ছোট্টবেলার বন্ধু, তুই আমাকে কোনো কথা বলবি আর আমি সেটা রাখবো না? এমনটা তো কখনোই হতে পারে না। তুই শুধু আমাকে বল কি করতে হবে, আমি তোর জন্য সব কিছু করতে প্রস্তুত। এমনকি আমি তোর জন্য নিজের জীবনটাও দিতে 2 বার চিন্তা করব না। সেরকম কোনো কিছু এখন আর চেয়ে লাভ নেই, কারণ সেরকম কোনো কিছু দিয়ে এখন আর আমার কোনো কাজ হবে না। তবে তোকে ছোট্ট একটা কথা বলি, আমার মেয়েটাকে প্লিজ তুই একটু দেখে রাখিস। তুই তো জানিস আমার মেয়েটার এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। কথাটা বলার সঙ্গে সঙ্গে ওনার শেষ নিঃশ্বাস উড়ে গেল। প্রাণ পাখিটা দেহ থেকে বের হয়ে গেল আর দেহটা একদম নিস্তেজ হয়ে গেল। তখনই আয়নের বাবা এক চিৎকার দিয়ে হসপিটাল মাথায় তুলে, কিন্তু চিৎকার আর কান্নাকাটি করে কি লাভ হবে? আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা তো হবেই। আল্লাহর সিদ্ধান্তের বাইরে তো আর কখনোই কোনো কিছু হতে পারে না।
কিছুক্ষণের মধ্যেই ডাক্তার ইসিজি করে নিশ্চিত হলেন নদীর বাবার পরলোক গমন করেছেন। হসপিটাল থেকে গোসল আর কাফনের ব্যবস্থা করা হলো। অতঃপর লাশবাহী গাড়িতে করে নিয়ে যাওয়া হলো আজিমপুর গোরস্থানে। সেদিন রাতেই দাফনের কাজ সমাপ্ত করা হলো। আর তারপরে রাত 11টার দিকে দাফনের কাজ শেষ হলে আয়নের বাবা বাড়ি ফিরে আসেন। আয়নের আম্মু আগে থেকে সবটা জানতেন, তাই তিনি আয়নের বাবা বাড়িতে আসা মাত্রই চুপচাপ ওনার কাছ থেকে ব্যাগটা নামিয়ে নিয়ে ড্রয়িং রুমে সবাই বসতে দিয়ে এক গ্লাস পানি তুলে দিলেন। আর তারপর বলতে লাগলেন, দেখো, আমাদের সবাইকে তো এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাদেরকে একটু শক্ত হতে হবে, মনে আশার আলোর সঞ্চার করতে হবে। আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে আমাদের থেকে নিয়ে নিয়েছেন, কিন্তু এখন তো তার জন্য আমাদেরকে ভেঙে পড়লে চলবে না। আমি ভেঙে পড়ছি না, শুধু আমার বন্ধুর মেয়েটার কথা চিন্তা করছি। মেয়েটার মানসিক প্রবলেম আছে, এমনিতেও ছোট্ট, কিন্তু একটু বাচ্চা মেয়ে, স্বভাবটা বেশি। এত চিন্তা করার কি আছে? ছোট বাচ্চা মেয়ে মানুষ, ও আমাদের বাড়িতে থাকতে পারবে যতদিন না বড় হচ্ছে। আমাদের বাড়িতে থাকুক না, তাছাড়া আমাদের তো একটা মেয়ে আছে, তার সঙ্গে থাকলে আর কোনো প্রবলেম হবে না আশা করি। আয়নের আম্মুর কথাতে আয়নের আপু সম্মতি জানালো। আর কিছুক্ষণ ড্রয়িং রুমে বিশ্রাম নিয়ে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। খাবার খেতে ইচ্ছে করলো না। তখনই হঠাৎ বন্ধুর মেয়ে মানে নদীর কথা মনে পড়ল। রাত অলরেডি 2টার মতো বাজে। এত রাতে তো আর কোথাও যাওয়া পসিবল নাই। তাই আয়নের বাবা ঠিক করলেন পরের দিন সকালবেলা নদীকে তিনি তাদের বাড়িতে নিয়ে আসবেন। সেই চিন্তা মাথায় নিয়ে ঘুমিয়ে পড়েন। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তিনি নদীদের বাড়িতে যাবার উদ্দেশ্যে তৈরি হয়ে নেন। আয়নের আম্মু দেখে বলতে থাকেন, কি ব্যাপার, তোমার অফিস টাইম তো এখনো দেরি আছে, তাহলে তুমি এই সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছ? আয়নের বাবা তখন আয়নের আম্মুর কথার কোনো উত্তর না দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। উদ্দেশ্য নদীদের বাসা। তিনি বাসা থেকে বের হয়ে ড্রাইভারকে গাড়ি বের করতে বলেন। আর তারপরে নদীদের পাশেই চলে আসেন। বাসে এসে কলিং বেলে চাপ দিতে কাজের মেয়েটা দরজা খুলে দিল। আর আয়নের বাবাকে দেখে বলতে লাগলো, আসসালামু আলাইকুম সাহেব, আপনি কি জন্য আইছেন? নদী মামুনি কোথায়? আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। ছোট আবার তো নিজের ঘরে আছে, মনে হয় এখনো ঘুমাইতেছে। কালকে রাতে গ্রামের থাইকে তার মামা আইছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি তোমার কাজ করো। আমি ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছি। নদী যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না ওঠে, নদী ঘুম থেকে উঠলে তারপর আমি তার সঙ্গে কথা বলবো। এই কথা বলার পর কাজের মেয়েটা সেখান থেকে চলে গেল। আর আয়নের বাবা সেখানে বসেই অপেক্ষা করতে লাগলো নদীর জন্য, কখন নদী ঘুম থেকে উঠবে আর কখন তিনি নদীর সঙ্গে কথা বলবেন। প্রায় সকাল 11টার মতো বেজে গেল নদী ঘুম থেকে উঠতে। নদী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে নাস্তা করার জন্য। আর তখনই আয়নের বাবা নদীকে ডেকে বলতে থাকেন, মামুনি, আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে এসেছি। তুমি কি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে? কথাটা বলতে দেরি হলো। ঠিক ওই মুহূর্তে পিছন থেকে কোনো একজন ভদ্রলোক এটা বলতে দেরি করলেন না, আমার বোন জামাই মারা গিয়েছে 2 দিন হলো না, আর এখনই বুঝি সম্পত্তির ভাগ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আচমকা কারোর এমন কথাই অনেকটাই রেগে গেল আয়নের বাবা। আর তিনি একটু ধমক দিয়ে বলতে লাগলেন, এই যে মিস্টার, ভদ্র ভাষায় কথা বলুন। আপনি জানেন আমি কে আর কি আমার পরিচয়? এই শহরের নামকরা 5 জন ব্যবসায়ীদের মধ্যে আমি একজন। আর সেখানে কিনা আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন, আর আপনি আমাকে এটা বলছেন যে আমি সম্পত্তির জন্য এখানে এসেছি। হ্যাঁ, আমার তো সেটাই মনে হচ্ছে। তা না হলে এতদিন তো আমি জানতাম আমার বোনের শ্বশুরবাড়ির পক্ষের কোনো আত্মীয় স্বজন ছিল না, আর চাইও না। আমার বোন জামাই মারা গেলে তখনই দেখতে পেলাম কোথা থেকে আত্মীয় স্বজন এসে ঝুটতে শুরু করেছে। এই কথা শুনে আয়নের বাবার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেল। আর তিনি তখনই ওখানে ওই লোকটাকে বলতে লাগলেন, আপনি কবেকার কোন আত্মীয়? আপনাকেও তো কোনোদিন আমার বন্ধু বেঁচে থাকতে এই বাড়িতে আসতে দেখলাম না।
কিংবা তার স্ত্রী বেঁচে থাকতেও তো যেই না শুনলেন নদীর বাবা মারা গেছে অমনি আত্মীয় দেখাতে চলে আসলেন। আমার বোন জামাই, আমার ভাগ্নি। আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি নিশ্চয়ই আপনার কাছে কৈফিয়ত দেব না। আমি আপনার কাছে কৈফিয়ত চাইতে আসিনি। আমি নদীকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি, কারণ আমার বন্ধু মারা যাওয়ার আগে আমাকে তার মেয়ের দায়িত্ব দিয়ে গেছে, বলে গেছে আমি যেন তার মেয়েকে দেখে রাখি। তাই এ বলে আয়নের বাবা নদীকে বলতে থাকেন ওকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। এই কথা শুনে আবারও নদীর মামা আয়নের বাবাকে বলতে থাকে, তা আমার ভাগ্নিকে কোন পরিচয়ে নিয়ে যাবেন আপনি আপনার বাড়িতে? যখন সমাজের লোক জিজ্ঞাসা করবে আমার ভাগ্নি আপনার বাড়িতে কি পরিচয় থাকছে, তখন আপনি কি জবাব দেবেন মশাই? আমি লোকের কাছে কি জবাব দেব সেটা নিশ্চয়ই আপনার জানার বিষয় নয়। তারপরেও যখন আপনি জিজ্ঞেস করছেন তখন আমি আপনাকে বলছি সে আমার বন্ধুর মেয়ে। এটুকু পরিচয় কি আমার বাড়িতে থাকা তার জন্য যথেষ্ট নয়? আইসে আমার সমাজসেবী ওনার বন্ধুর মেয়েকে উনি কোন স্বার্থ ছাড়া নিজের বাড়িতে থাকতে দিবেন, খেতে দিবেন আর ভরণ পোষণের দায়িত্ব নেবেন? শোনেন, সমাজে এখন আরও ওরকম ভালো মানুষ নেই, তাই ভালো মানুষের মুখোশ ধারণ করবেন না। নদীর মামার এরকম তেরা তেরা কথা শুনে আয়নের বাবার মেজাজ আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। আর তাই তিনি বলতে থাকেন, আচ্ছা, আপনি যে কি বলতে চাইছেন আর কি বোঝাতে চাইছেন সেটা একটু বলবেন কি? আপনি ছোট বাচ্চা নয় যে আপনাকে সব কিছু বুঝিয়ে বলতে হবে। আমার ভাগ্নি অতটাও ছোট নয় যে আপনি বন্ধুর মেয়ের পরিচয় দিয়ে নিজের বাড়িতে রাখতে পারবেন। ওর বয়স বর্তমানে 16 বছর রানিং। এরকম একটা মেয়েকে অন্যর বাড়িতে জায়গা দিতে হলে নিশ্চয়ই একটা পার্সোনাল পরিচয় এর প্রয়োজন আছে। আয়নের বাবা এই কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন আর তারপরেই তিনি বলতে থাকেন তিনি নদীকে নিজের বাড়ির পুত্রবধূ হিসাবে নিয়ে যাবেন। আর এই কথা শুনে নদীর মামা একগাল হেসে দিয়ে বলতে থাকেন, ফাজলামো আর ইয়ার্কি করার জায়গা পেলেন না। এসব ফাজলামো এখানে করবেন না। আপনি আমার ভাগ্নিকে নিজের বাড়ির পুত্রবধূর পরিচয় নিয়ে যাবেন। শুনুন, এসব ফালতু কথা বলে কাজ হবে না। আপনি এখন এখান থেকে চলে যান। আমার ভাগ্নির দেখাশোনা আমি করতে পারবো। কিন্তু আয়নের বাবা সেসব কথা শুনলেন না, কারণ তিনি খুব ভালো করে জানেন এই লোকটা সম্পদের লোভী। কারণ এতদিন যে মানুষগুলো কোনো আত্মীয় স্বজন ছিল না, আজ হুট করে কোথা থেকে আত্মীয় স্বজন এসে জুটেছে। হ্যাঁ, নদীর মা বাবা দুজনেই রিলেশন করে বিয়ে করেছিল। তাদেরকে কখনোই কোনো ফ্যামিলি মেনে নেয়নি। বিয়ের এত বছর পরও যেখানে নদী এতটা বড় হয়েছে, তার 16 বছর বয়স চলছে, তাহলে এখন কেন কোথা থেকে আত্মীয় স্বজন আসতে যাবে? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়েই এসেছে। তাই আয়নের বাবা নদীর মামাকে বলেন তিনি নদীকে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে তবেই এখান থেকে নিয়ে যাবেন। তাহলে তো আর কারোর কোনো সমস্যা থাকবে না। এই কথা শুনে ব্যাপাচাকা খেয়ে যান নদীর মামা আর তিনি বলতে থাকেন, আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমার ভাগ্নিকে এই বাড়ি থেকে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে নিয়ে যেতে পারেন তবেই আমি আমার ভাগ্নিকে আপনার সঙ্গে যেতে দিব, নয়তো নয়। এই কথা শুনে আয়নের বাবা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান আর তিনি বলেন আজকেই এবং একটু পরেই আয়নের সঙ্গে নদীকে বিয়ে দিয়ে তারপরে নিয়ে যাবেন। এই কথা বলে সঙ্গে সঙ্গে তিনি নদীদের বাড়ি থেকে বের হয়ে যান আর নিজেদের বাড়িতে চলে আসেন। তারপরে নিজের ফ্যামিলিকে সমস্ত ব্যাপার খুলে বলেন। আয়নের আম্মু প্রথমে এই বিয়েতে রাজি হচ্ছিল না, কিন্তু আয়নের বাবার জোরাজোরিতে অবশেষে তিনি বাধ্য হন আর সেই সাথে আয়নকেও এই বিয়ে করতে বাধ্য করা হয়। আয়ন ছিল তার বাবার খুবই বাধ্যগত ছেলে। তার বাবা তাকে যা বলতো সে তাই মেনে নিত। যখন তার বাবা তাকে এই বিয়ের ব্যাপারে বলল তখনই সে এই ব্যাপারে কোনো কথা বলতে পারল না। বাবার কথাই শেষ কথা এবং সে বিয়ে করতে সম্মতি জানালো। আর তারপরেই যা হলো তা তো আপনারা নিজের চোখেই দেখতে পেলেন। তো ভিউয়ার্স, চলুন এখন বর্তমান সময়ে ফিরে আসি আর বর্তমানের গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। অফিসে এসে পৌঁছাতে মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগে। আর এদিকে অফিস টাইম হয়ে যাওয়াতে সেই সঙ্গে সঙ্গে অফিসের কাজে লেগে গেল। দুপুর 2টা
লাঞ্চ টাইম পার হয়ে গেছে। লাঞ্চ শেষ করে আয়ন নিজের কেবিনে বসেছে। ওই মুহূর্তে আয়নের নাম্বারে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে। আয়নের মোবাইলে সচরাচর অনেক নাম্বার থেকে ফোন আসে, কারণ সে তার অফিস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছে। বিভিন্ন প্রয়োজনে যে কেউ তাকে অপরিচিত নাম্বার থেকে ফোন করতেই পারে, আর সেজন্যই আয়ন ফোনটা রিসিভ করে আর বলতে থাকে, আসসালামু আলাইকুম, আমি আয়ান চৌধুরী বলছি। বলুন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। ভাইয়া আসার সময় আমার জন্য একটা বিড়াল নিয়ে আসবে। তোমাকে কাল রাতে বলেছিলাম, সেটা মনে আছে তো? আয়ন কণ্ঠস্বর শুনে খুব ভালোভাবে বুঝতে পারে এটা নদী ছাড়া আর কেউ হতেই পারে না। সে নদীর কণ্ঠস্বর শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ে আর নিজের কপাল নিজেই চাপড়াতে চাপড়াতে মনে মনে বলতে থাকে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। অবশেষে কি না নিজের বউয়ের কাছ থেকে ভাইয়া ডাক শুনতে হচ্ছে। এমন ডাক শোনার আগে তুমি আমাকে তুলে নিলে না কেন? তখনই অপর প্রান্ত থেকে নদী আবারও বলতে থাকে, কি হলো ভাইয়া? আমি তো তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আমি তো তোমাকে কাল রাতে বলেছিলাম আমার জন্য একটা বিড়াল নিয়ে আসার জন্য। তুমি কি আজ আমার জন্য বিড়ালটা নিয়ে আসতে পারবে? নদীর এমন বাচ্চা মোমার্কা কথা শুনে আয়নে ইচ্ছে করছে এখনই মাথা ঠুকে মাটির ভিতর ঢুকে যায়, কিন্তু সে কি করবে? নদী এদিকে বারবার প্রশ্ন করে চলেছে, তাই সে নদীকে শান্ত করার জন্য বলতে লাগলো, প্লিজ তুমি শান্ত হও। আমি বাসায় আসার সময় তোমার জন্য বিড়াল নিয়ে আসবো। এখন তুমি আমাকে একটা কথা বলো যে তুমি আমাকে ভাইয়া বলে কেন ডাকছো? আমি না তোমার জামাই লাগি? তুমি না কাল রাতে আমাকে বলেছো এটা? তখনই নদী বলতে থাকে সে তো আয়নকে জামাই বলে ডাকছিল, কিন্তু আয়নের আম্মু বলল এভাবে ডাকতে না। তাই প্রসঙ্গ বাদ দিয়ে আবারও নদী বলতে থাকে, তোমার আম্মু আমাকে বলেছে আমি যেন ওনাকে আম্মু বলে ডাকি, কারণ আমার তো আম্মু নেই। আর আমি যদি তোমার আম্মুকে আম্মু বলে ডাকি, তাহলে তো তুমি আমার ভাইয়াই হবে। হায় আল্লাহ, তুমি উপর থেকে একটা রশি ফেলাও, আমি উপরে উঠে যাই। বিড়বিড় করে এই কথাটা বলছিল আয়ন, আর নদী কথাটা শুনে ফেলে। তাই নদী আয়নকে বলতে থাকে, কি হলো ভাইয়া, তুমি এভাবে বিড়বিড় করে কি বলছো? তুমি আমাকে কিছু বললে নাকি? না, আমি তোমাকে কিছু বলিনি। আচ্ছা এখন তুমি ফোনটা রাখো, আমার অফিস টাইম, আমাকে কাজ করতে হবে। আমি বাসায় আসার সময় তোমার জন্য বিড়াল নিয়ে আসবো, চিন্তা করো না। এই বলে আয়ন ফোনটা কেটে দিল আর তারপরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। এসব কি হচ্ছে তার সঙ্গে সে কোনো কিছুই বুঝতে পারছে না। তার মাথা একদম গলিয়ে যাচ্ছে। এই মেয়ের কি মাথা খারাপ নাকি পাগল, এটাই সে বুঝতে পারছে না। কখনো তো কিছু করছে একদম বড় মানুষের মতো, আর কখনো তো কিছু করছে একদম ছোট বাচ্চাদের মতো। আয়ন কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। এভাবে অফিস টাইম শেষ হলো। বিকেল 5টায় আয়ন বাসা থেকে বের হলেও উদ্দেশ্য বিড়াল কোথায় কিনতে পাওয়া যায় সেটা খুঁজে বের করা। অনেক খোঁজাখুঁজি করার পর একটা দোকানে বিড়াল কিনতে পেল, আর তারপর সেখান থেকে একটা বিড়াল কিনে বাসার দিকে রওনা দিল। আর তখনই আবারও নদী ফোন করে আবারও আয়নকে বলতে লাগলো, ও ভাইয়া, তুমি কি আমার জন্য বিড়াল নিয়ে আসবে? হ্যাঁ, আমি বিড়াল কিনেছি আর এই তো বাসার দিকে আসছি। তুমি একটু অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যাব। ভাইয়া, আমার আজ অনেক চকলেট খেতে খুব ইচ্ছে করছে। তুমি আমার জন্য কিছু চকলেট নিয়ে এসো। আমার চকলেট অনেক পছন্দের একটি খাবার। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য সব কিছু নিয়ে আসবো, কিন্তু এখন দয়া করে ফোনটা রাখো। এ বলে আয়ন আবার ফোনটা কেটে দিল আর তারপর বাধ্য হয়ে একটা সুপার শপে ঢুকে নদীর জন্য বেশ কিছু চকলেট কিনে নিল, আর সেই সঙ্গে নিজের ছোট বোনের জন্য। কারণ সে খুব ভালো করেই জানে এখন বাড়িতে যাওয়ার পর যদি সে চকলেটগুলো নিয়ে সোজা তার রুমে চলে যায় তাহলে তার ছোট বোন খুবই রেগে যাবে। কারণ বিয়ের আগে প্রতিদিনই আয়ন বাসায় যাওয়ার সময় তার বোনের জন্য চকলেট নিয়ে যেত। বাসায় এসে আয়ন ড্রয়িং রুমে বসলো, আর তখনই নদী দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ভাইয়া, ওই ভাইয়া, আমার বিড়াল আর চকলেট কোথায়? আয়নের আম্মু তখন কি যেন কাজ করছিল। নদীর এমন কর্মকাণ্ড দেখে তিনিও বেশ অবাক হন আর নদীকে বলতে থাকেন, আরে নদী, এইসব তুমি কি বলছো? তোমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আয়ান তোমার জামাই লাগে, তুমি তাকে ভাইয়া কেন বলছো? বারে আম্মু, তুমি তো বড্ড ভালো মনের।
তুমিই তো আমাকে বললে আমি যেন তোমাকে আম্মু ডাকি, আর তোমাকে যদি আম্মু ডাকি তোমার ছেলে তো আমার ভাইয়াই হবে, তাই নয় কি? আয়নের আম্মু সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেলেন। তিনি খুব ভালোভাবে বুঝতে পারলেন এই মেয়ের মাথায় সমস্যা আছে, তাই তার সঙ্গে কথা না বলাই ভালো। তখন আয়ন পিছন থেকে তার আম্মুকে বলতে লাগলো, কি হলো আম্মু, এখন তুমি এখান থেকে চলে যাচ্ছ কেন? এখন তোমার পুত্রবধূর কথার জবাব দিয়ে যাচ্ছ না? এবার বোঝো আমার কপাল কতটা পুড়ে গেছে, আমার সঙ্গে আর কি হতে চলেছে। কিন্তু আয়নের আম্মু ততক্ষণে আয়নের কোনো কথা না শুনে আয়নের চক্ষু সীমার বাইরে চলে গেছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে নদীর দিকে তাকিয়ে বলতে লাগলো, ওই যে ঝুড়িতে তোমার বিড়াল রাখা আছে, আর ওই যে টেবিলের উপর তোমার জন্য চকলেট, ওখানে কিন্তু আমার বোনের জন্যও আছে। এসব কিন্তু তুমি একা খাবে না। বলতে নদী আয়নকে ছেড়ে দিয়ে টেবিলের দিকে তাকায় আর অনেকগুলো চকলেট একসঙ্গে দেখে তখনই আয়নের গালে একটা চুমু দিয়ে বলতে থাকে, ইউ আর সো গ্রেট ভাইয়া, মেনি মেনি থ্যাংক ইউ। তুমি সত্যিই অনেক ভালো। তোমার কাছে আমি চাইলাম আর তুমি আমার জন্য নিয়ে আসলে। তবে ভাইয়া, বিড়ালটা কিন্তু হেব্বি কিউট আছে। আমি এগুলো নিয়ে রুমে চলে গেলাম। এই বলে নদী কিছু চকলেট আয়নের বোনের জন্য রেখে বাকিগুলো নিয়ে নিজের রুমে চলে গেল আর বিছানার উপর বসে খেতে লাগলো। এদিকে আয়ন তখন বেশ কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে বিশ্রাম নেয় আর তারপর রুমে চলে আসে। রুমে এসে দেখতে পাই নদী একদম ছাগলের মতো চকলেটগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আয়ন বেশ কিছুটা অবাক হয়, নদীকে বলতে থাকে, এই তুমি মানুষ নাকি অন্য কিছু? কেউ এভাবে চকলেট খায় নাকি? তাহলে কিভাবে খায় সেটা তুমি আমাকে দেখিয়ে দিতে পারতে ভাইয়া। আমি তো এভাবেই চকলেট খাই, আর আমার আব্বু অনেকগুলো করে চকলেট নিয়ে আসতো আর আমি এভাবেই বসে বসে খেতাম। নদীর এমন কথাবার্তায় আয়ন একদম দূরত্বের চূড়ান্ত সীমানায় পৌঁছে যাচ্ছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না, তার মাথা কোনো কাজ করছে না। মনে হচ্ছে এক্ষুনি নিজের মাথাটাকে বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলে। কিন্তু যত চাই হয়ে যাক না কেন, আত্মহত্যা মহাপাপ, আর এই কথাটার জন্যই হয়তো এখনো পৃথিবীতে বেঁচে আছে হাজারো জীবন্ত লাশ। আর আয়ান না হয় তাদের মধ্য থেকেই একজন। আয়ন এখন নিজেকে সামলে নিয়ে নদীকে বলতে লাগে, আমি এতগুলো চকলেট নিয়ে এসেছি আর তুমি অর্ধেক চকলেট খেয়ে ফেলেছো। এত চকলেট কেউ একদিনে খায় নাকি? তোমার তো ডায়াবেটিস হবে। ও এই কথা, তুমি আমাকে এই জন্য কথাগুলো বলেছো? চিন্তা করো না, আমার ডায়াবেটিক্স হবে না। আমি সবসময় এইভাবেই চকলেট খেয়ে অভ্যস্ত। আমার চকলেট খেতে না পারলে ভালো লাগে না। তুমি আরেকটু অপেক্ষা করো, কয়েকটা চকলেট রয়ে গেছে, আমি এগুলো খেয়ে শেষ করে তারপর তোমার সঙ্গে কথা বলি। না, তোমাকে আমার সঙ্গে কোনো কথা বলতে হবে না। তুই চকলেট খাচ্ছ, চকলেট খাও। আর এইভাবে চকলেট খেলে দুদিন পর যে আমাকে রাস্তায় বসতে হবে, আমি সেই চিন্তাটাই করতে থাকি। কথাটা বলে আয়ন সেখান থেকে চলে গেল। আর এদিকে তখন নদী নিজের মতো করে আবারও চকলেট খেতে লাগলো। কোথায় কি হয়ে যাচ্ছে না যাচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। এভাবে চলছিল তাদের দিনগুলো। আয়ন বারবার নিজের ভিতরের পুরুষত্ব জেগে উঠল, তাকে থামিয়ে রেখেছে। কারণ এই মেয়ের যে অবস্থা, তার সঙ্গে ফিজিক্যাল কমিটমেন্টে গেলে হয়তো বিপদ হতে পারে। যা হওয়া তা তো হয়েই গেছে, এখন তো আর কোনো কিছু করা সম্ভব নয়। কারণ আয়নের বাবা প্রচণ্ড পরিমাণ রাগী মানুষ। উনি যদি কোনোভাবে জানতে পারেন আয়ন কোনোভাবে নদীর সঙ্গে চিট করার চেষ্টা করেছে, তাহলে ওই দিনটাই হবে আয়নের জন্য জীবনের শেষ দিন। আর সেই জন্যই আয়ন নিজেকে বাঁচাতে মুখটা বন্ধ রাখাই শ্রেয় মনে করল। কিছুদিন পরে নদীর এসএসসি পরীক্ষা ছিল। নদীর পরীক্ষা দেয়, কিন্তু খুব ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হয়। আর তারপরেই তাকে কলেজে ভর্তি করে দেওয়া হয়। দেখতে দেখতে কেটে গেল 5 বছর। নদী এই বছর অনার্স ফাইনাল ইয়ারে এক্সাম দিয়েছে, আর আগামীকাল নদীর অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট। অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই সময়টার জন্য, কখন সে এই খুশি খবরটা শুনবে। কারণ এই 5টা বছর তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। তাছাড়া নদী এখন আর আগের মতো নেই, যথেষ্ট বুদ্ধিমতী হয়েছে। এখন আর আগের মতো বাচ্চামি করে না, সব কিছু বুঝতে শিখেছে, সব রকম পরিবেশে নিজেকে মানিয়ে নিতে শিখেছে। এখন আর সে আয়নের কাছে যখন তখন যা ইচ্ছে তাই বায়না করে না। তার প্রয়োজনের জিনিসগুলো শুধু চেয়ে নেয়। তবে একটা জিনিস আয়নের খুবই ভালো লাগে, নদীকে প্রতিদিনই ভার্সিটিতে ছাড়তে যায়, আর ভার্সিটি শেষ হওয়ার পর ড্রাইভার তাকে নিয়ে আসে। এখনো পর্যন্ত নদীর কোনো ছেলে বন্ধু আছে বলে আয়নের চোখে পড়েনি।
এই বিষয়টা আয়নকে খুবই স্যাটিসফাইড করে, কারণ আর 5টা মেয়ের মতো নদী এই বয়সে এসে নিজের কোনো রঙ্গনীলা পূরণের জন্য ছেলে বন্ধুর সঙ্গে মেলামেশা করছে না। হ্যাঁ, তবে এটাও সত্যি যে আয়নের সঙ্গে নদীর এখনও স্বামী স্ত্রীর মতো সম্পর্কটা তৈরি হয়ে ওঠেনি। তবে আগের মতো সম্পর্ক নেই, এখন যথেষ্ট ভালো সম্পর্ক হয়েছে। নদী আয়ন দুজনেই খুব ভালো বন্ধু হয়েছে। দুজন সবসময় সবকিছু দুজনের সাথে শেয়ার করে, ভালো মন্দ সবকিছু। নদী সারাদিন কি করে না করে সবকিছুই আয়নের সাথে শেয়ার করে, আর সেই সাথে আয়নও এইভাবে চলছে তাদের দিনগুলো। কাল নদীর রেজাল্ট, সেটা শোনার জন্য নদী যতটা অধীর আগ্রহে অপেক্ষা করছে, তার চাইতে বেশি অধীর আগ্রহ করছে আয়নের পরিবারের প্রত্যেকটা মানুষ। এদিকে আয়ন তো মিষ্টির দোকানে বলিয়ে রেখেছে, নদী যদি ঠিকঠাকভাবে অনার্স কমপ্লিট করতে পারে তাহলে সারা এলাকায় মিষ্টি বিতরণ করবে, সমস্ত আত্মীয় স্বজনকে দাওয়াত করে বাসে এনে খাওয়াবে। নদী বারবার আল্লাহর কাছে একটা কথাই বলছে, যেন তার মান ইজ্জত রক্ষা হয় আর সে একটু ভালো রেজাল্ট করে। পরের দিন সকাল 11টায় রেজাল্ট পাবলিশড হয় আর নদী ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করে। নদীর খুশিটা জাস্ট দেখার মতো ছিল। ভার্সিটি থেকে সোজা আয়নের অফিসে। আয়ন তখন অফিসের গুরুত্বপূর্ণ একটা মিটিং অ্যাটেন্ড করছিল, যদিও মিটিংয়ে তার মনোযোগ ছিল না, মন পড়েছিল নদীর রেজাল্টের উপর। নদী আয়নের অফিসের ভিতর প্রবেশ করে দৌড়ে গিয়ে সবার সামনে আয়নকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আই এম সো হ্যাপি। আমার আজ অনেক খুশির দিন। আমি ফার্স্ট ক্লাসে পাশ করেছি। তোমাকে অনেক ধন্যবাদ। বলে সবার সামনে আয়নের গালে একটা চুমু বসিয়ে দেয় নদী। আয়ন সহ সবাই একদম অবাক হয়ে যায়। কেউ ভাবতে পারেনি এমন কিছু এখানে হতে পারে, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং চলছিল। এদিকে তখনই আয়ন সবাইকে আরো অবাক করে দিয়ে বলতে থাকে, এভাবে তাকিয়ে থাকার কি আছে বুঝলাম না। আমার বউ আমাকে চুমু খেতেই পারে, আপনাদের বউকে আপনাদেরকে চুমু খায় না? কথাটা শোনা মাত্রই সবাই পড়ে গেল মহালজ্জায়। কেউ কোনো কথা না বলে চুপচাপ নিজেদের চোখ নামিয়ে নিল। আর তখনই আয়ন সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোনো না, আজ আমার জীবনের সবচাইতে বড় আনন্দের দিন। আমার বউ অনার্স কমপ্লিট করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আজ আমার আনন্দের কোনো সীমা নেই। আমি আজকের মতো মিটিং এখানে ক্যান্সেল করছি, কারণ আজকের দিনটা সারাটা আমার বউয়ের জন্য বরাদ্দ। নদী চলো এখন। এ বলে আয়ন আর কোনো উত্তরে অপেক্ষা না করে নিজে কেবিন থেকে নদীকে নিয়ে বের হয়ে আসলো। তারপর সেখান থেকে সোজা মিষ্টির দোকানে অনেকগুলো মিষ্টি একসঙ্গে কিনলো, আর তারপর দোকানদারকে গাড়ির ডিগিতে ভরে দেওয়ার জন্য বলল। এতগুলো মিষ্টি দেখে নদী ভীষণ অবাক হয় আর আয়নকে বলতে থাকে, কি ব্যাপার, কি হলো তোমার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এতগুলো মিষ্টি কেন কিনেছো? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি তো এটাই বুঝতে পারছি না। তোমাকে এত কিছু বুঝতে হবে না। তোমাকে এত কিছু বোঝার জন্য কে বলেছে? আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আজ আমার কতটা খুশি লাগছে। আর আমার খুশির কাছে এইটুকু তো কিছুই না। আমি বুঝতে পারছি তুমি সত্যিই পাগল হয়ে গেছো, তা না হলে এমন কেউ করে? মনে হচ্ছে তুমি এমন ভাব দেখাচ্ছ পৃথিবীতে এই প্রথম আমি তোমার বউ হয়ে অনার্স কমপ্লিট করেছি আর ফার্স্ট ক্লাস হয়েছি। আমি কোনো কিছুই জানি না আর জানতেও চাই না। তবে আমার বউ আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ আমার বউটাকে আমি নিজের সাথে মানুষ করেছি, তো তাই আমার বউটার জন্য আমার ভালোবাসায় একটু বেশি। বাই দ্য ওয়ে, চলো এখন সারা এলাকায় মিষ্টি বিতরণ করব। এই বলে নদীকে নিয়ে আয়ন বের হয়ে পড়ে, সারা এলাকায় মিষ্টি বিতরণ করে। আর বিকালবেলা বাসার জন্য অনেকগুলো মিষ্টি কিনে নিয়ে বাসায় চলে আসে। এদিকে আয়নের বাবাও অনেক মিষ্টি কিনে এনেছিল বাসায়, কারণ বললাম তো আপনাদের, নদীর এই ভালো রেজাল্টে আয়নের পুরো পরিবার অনেক খুশি হয়েছে। নদী নিজের হাতে পরিবারের সবাইকে মিষ্টি খাইয়ে দিল। আর তখনই আয়নের বাবা নদীকে হাত ধরে টেনে নিয়ে নিজের পাশে বসালেন, আর তারপর নদীর মাথায় হাত রেখে বলতে লাগলেন, মামুনি, তুমি এখন যথেষ্ট বড় হয়েছো, আর আশা করি তোমার এখন যথেষ্ট জ্ঞান বুদ্ধিও হয়েছে। যতটা তোমাকে এই বাড়িতে যখন নিয়ে এসেছিলাম তখন ছিলে না।
হ্যাঁ বাবা, আমি তো এখন যথেষ্ট বড় হয়েছি, আর এইসব কিছুর পেছনের অবদান শুধু আপনাদের। আপনারা না থাকলে আমি কখনোই এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না। এভাবে বলে না মা, তুমি আমার মেয়ের মতোই, আর তোমাকে আমি সেই মেয়ের মতোই মানুষ করার চেষ্টা করেছি। জানি না আমি কতটুকু পেরেছি। আপনি পেরেছেন বাবা, আপনি সফল। আপনার সফলতায় আর কোনো বাধা নেই। সত্যিই আজ আমি অনেক খুশি, যে খুশির কোনো তুলনা হয় না। আর এই খুশির দিনে তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি আমার কথা রাখবে? বাবা, আপনি এভাবে কেন বলছেন? আমি আপনাদের সমস্ত কথা রাখতে প্রস্তুত, কারণ আপনারা আমাকে যেটা দিয়েছেন তার কাছে আপনাদের কোনো কথা রক্ষা করার খুবই নগণ্য। আপনি আমাকে যা বলবেন আমি তাই মেনে নিতে প্রস্তুত। দেখো, তোমাকে যেদিন আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম, সেদিন আমি তোমাকে আমার বাড়ির পুত্রবধূ পরিচয় নিয়ে এসেছিলাম। কিন্তু যদিও অ্যাক্সিডেন্টলি আমার ছেলের সঙ্গে তোমার সম্পর্কটা সেভাবে হয়ে ওঠেনি, কারণ তুমি অনেকটা ছোট্ট ছেলে। তখন স্বামী স্ত্রী সম্পর্ক কী জিনিস সেটা বোঝার মতো বয়স তোমার হয়ে ওঠেনি। অনেকটাই বাচ্চা স্বভাবের ছেলে তুমি। আয়নের বাবার এমন কথাই আয়ন আর নদী দুজনেই কিছুটা লজ্জায় পড়ে যায়। নদী মাথা নিচু করে বসে আছে। তখনই আবারও আয়নের বাবা বলতে থাকে, আমি জানি এখনো তোমাদের মাঝে সেরকম কোনো সম্পর্ক নেই, তোমরা শুধু ভালো বন্ধু হয়েই আছো। তাই তোমাকে কথাটা বলতে চাইছি, আমি আবারও তোমাদের দুজনের ধুমধাম করে বিয়ে দিতে চাই। এই বাড়িতে একটা উৎসব করতে চাই। আমাকে অনুমতি দেওয়া যায় সেটা করার জন্য? এমন কথা শুনে নদী তো লজ্জায় একদম লাল হয়ে আছে। আর তখনই আয়ন পাশ থেকে বলতে থাকে, হ্যাঁ, আমিও তোমাকে এমন কিছু একটা বলবো ভাবছিলাম, কিন্তু সময় আর পরিস্থিতির কারণে বলা হয়ে ওঠেনি। যাই হোক, এখন তুমি যদি চাও তাহলে সব হবে, আর তুমি না চাইলে কিছুই হবে না। দেখো, তোমরা আমার জন্য যেটা করেছো সেটা আমার খুব কাছের কেউ করতো না। হ্যাঁ, যা কিছু হয়েছে সব দোষ আমার, কারণ আমি তোমাকে কখনো সেরকম চোখে দেখিনি, সেই সব কিছু নিয়ে চিন্তাও করিনি। কিন্তু তারপরেও তুমি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছো আর সমস্ত দায়িত্ব পালন করেছো। তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, কিন্তু তার বিনিময়ে তুমি আমার কাছে যা চাও তাই পাবে। তখনই পাশ থেকে আয়নের আম্মু বলতে থাকে, আমাদের চাওয়া পাওয়ার অঙ্কটা খুব বেশি কিছু নয়। আমি চাই শুধু আমাদের ছেলেটাকে নিয়ে তুমি ভালো থাকো। ছেলেটা তোমায় বড্ড ভালোবাসে, তাকে সারা জীবন ভালোবাসায় ভালো রেখো। এই বলে তারা আলোচনা করতে থাকেন। আর নদীর সঙ্গে আলোচনা করে তারা অনুষ্ঠান করার জন্য একটা দিন ধার্য করেন। আয়নের বাবা শহরের সমস্ত সম্মানী ব্যক্তিবর্গকে এই অনুষ্ঠানে ইনভাইট করেন। তবে নদীর মনটা আজ ভীষণ খারাপ। কাল নদী এখন বুঝতে শিখেছে, তার কেন জানি না বারবার মা বাবার কথা মনে পড়ছে। এই সময়টাতে তার কাছে তার মা বাবাকে ভীষণ প্রয়োজন ছিল, কিন্তু ওই দুটো মানুষের একজনও এখন নদীর জীবনে নেই। আয়ন বিষয়টা বুঝতে পারে। যদি মন খারাপ করে একপাশে বসে আছে আয়ন নদীর পাশে বসে বসে নদীর কাঁধে হাত রেখে বলতে থাকে, কি হলো? আমার বউটার মন খারাপ কেন? আজ এই খুশির দিনে কেউ মন খারাপ করে রাখে? তোমাকে এমন মন খারাপ পেয়ে একটু ভালো লাগছে না। কই না তো, আমার মন খারাপ নয়, আমি একদম ঠিক আছি। আসলে আব্বু আম্মুর কথা একটু মনে পড়ছে। আজ দুজন মানুষকেই আমার পাশে থাকার কথা ছিল, কিন্তু কাউকেই পেলাম না। কপালটা কতটা খারাপ আমার। এভাবে বলে না প্লিজ, পরিস্থিতি মেনে নিতে শিখো। আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন, আর আল্লাহ আমাদের কপালে যেটা রেখেছেন সেটা হবেই। আজ না হোক কাল, আল্লাহর সিদ্ধান্তের উপর কখনো নারাজ হতে নেই। আল্লাহ যা করেন আমাদের ভালোই হয়। এত চিন্তা কেন করছো? আমি এবং আমার পুরো পরিবার আছি তো তোমার পাশে। তোমরা আছো বলেই তো আমার এখনো স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। তোমরা আছো বলে এখনো বেঁচে থাকার স্বপ্ন দেখি। তা না হলে হয়তো কবেই আমার এই বেঁচে থাকার যুদ্ধটা থেমে যেত। আমি বেঁচে থাকার মতো সাহসটাই পেতাম না। তাহলে এখন থেকে আমাদের জন্যই না হয় হাসি খুশি থাকবে, কারণ তোমাকে এরকম কষ্ট মলিন মুখে দেখতে আমার একদম ভালো লাগে না। আজ এই খুশির দিন আমাকে প্রমিস করো আর কখনো মন খারাপ করে থাকবে না। প্রমিস, আর কখনো মন খারাপ করে থাকবো না, কারণ তোমার মতো একজন মানুষ যার জীবনে আছে সে কখনো মন খারাপ করে থাকতেই পারে না। এই বলে নদী আয়নকে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকালো। এভাবেই তাদের সেদিনের অনুষ্ঠান শেষ
এভাবেই তাদের সেদিনের অনুষ্ঠান শেষ হলো। আজ আবারও সেই প্রথম দিনের মতো নদী আর আয়নের জন্য বাসর সাজানো হয়েছে। নদী বসে যে বাসর ঘরে বসে অপেক্ষা করছে আয়নের জন্য। রাত 10টা। আয়ন বাসর ঘরে প্রবেশ করে নদী রিচুয়ালস অনুযায়ী প্রথম দিনের মতোই আয়নকে পা ছুঁয়ে সালাম করতে গেল। আয়ন তাকে আটকে দেয় আর বলতে থাকে, আরে পাগলি বউ আমার, এটা তুমি কি করছিলে? তুমি আমার ভালোবাসার মানুষ। তোমার জায়গা আমার বুকে, আমি সারা জীবন ভালোবেসে এই বুকে তোমায় আগলে রাখতে চাই প্রিয়। আমিও সারা জীবন ভালোবেসে তোমার পাশেই থেকে যেতে চাই, শুধু তোমার ওই বুকে আমার জায়গা করে দিও। আয়ন নদীকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয় আর বলে, সারা পৃথিবী তোমায় ছেড়ে গেলেও তোমার এই স্বামী কখনোই তোমাকে ছেড়ে যাবে না। আজীবন তুমি তাকে তোমার পাশে পাবে। তোমার এই স্বামী কখনোই তোমার প্রতি বেইমানি করবে না, এই ভরসাটুকু তুমি রাখতে পারো। তোমার প্রতি ভরসা আছে বলেই তো আমি আজ এত দূর আসতে পেরেছি। তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা সত্যিই আমার জানা নেই। তোমার এই ঋণ হয়তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আয়ন দুষ্টামি মার্কা একটা হাসি দিয়ে নদীকে বলতে থাকে, আমার ঋণ শোধ করতে হবে না, একটু দিলেই হবে। মানে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। একদম নাটক করো না প্রিয়, তুমি বুঝতে পারছো না তাই না? ওকে ফাইন, বুঝতে হবে না, চলো আমি তোমাকে বুঝিয়ে দিব। এ বলে আয়ন নদীকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল আর সঙ্গে সঙ্গে রুমের লাইট অফ করে দিল। এটা দেখে নদী বলতে লাগলো, এ কি হলো, তুমি লাইট অফ করলে কেন? ও মা, ওটা শেখাতে হলে তো লাইট অফ করতেই হবে, তা না হলে ভিউয়ার্সরা দেখে ফেলবে না। তখন তো আবার তুমি বলবে আমার লজ্জা শরম বলতে কিছুই নেই। আমি যা কিছু করার তা ভিউয়ার্সের সামনেই করে ফেলেছি। এই বলে আয়ন নদীকে নিজের ভালোবাসায় উৎসর্গ করে দিতে শুরু করে। এবার আর নদী আয়নকে কোনো প্রকার বাধা প্রদান করেনি, আর সেই আয়নের সঙ্গে রেসপন্স করতে থাকে। দুজন দুজনের ভালোবাসায় দুজনকে ভরিয়ে দিতে থাকে। আর এভাবেই তো যখন ভালোবাসার অন্তিম মুহূর্তে পৌঁছে যায় আর শুরু করে নতুন একটা প্রেমের গল্প। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এ পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।